আমরা যারা টমেটো ফ্রোজেন করে খাই তারা সবাই জানি রান্না করার পরে চোখলাটা কেমন আলাদা হয়ে যায় আর টমেটোটাও হার্ড হয়ে যায়। তো আমি যেভাবে ফ্রোজেন করছি এভাবে করলে কিন্তু কোনো এই সমস্যাটা থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, শীত কিন্তু চলেই যাচ্ছে আর সবজির দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। আবার দেখা যায় শীতের যে টাটকা সবজিগুলো পাওয়া যায় এই সবজিগুলো কিন্তু আমরা সাধারণত গরমের সিজনে পাই না। যদিও বা দেখা যায় এখন অনেক সবজিই 12 মাস পাওয়া যায়, কিন্তু সেগুলো থেকে কিন্তু শীতের যে একটা আমেজ যে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না আর অনেক দাম দিয়ে কিন্তু কিনে খেতে হয়। তো আজকে আমি কয়েক ধরনেরই সবজি ফ্রোজেন করব। বেশ দামি দামি সবজি বলা যায়। এই সবজিগুলো তো গরমের সিজনে অত একটা পাওয়া যায় না, আর যেটা বললাম যেগুলো পাওয়া যায় সেগুলো তো আর কি চড়া দাম দিয়ে খেতে হয়। তো চড়া দাম দিয়ে খাবো কেন, যেহেতু এখন কিন্তু সবার ঘরেই ফ্রিজ থাকে আর ফ্রিজ থাকলে কিন্তু অনায়াসে আমরা এই সবজিগুলো ফ্রোজেন করে রাখতে পারি। তো দেখলাম প্রথমেই কিন্তু আমি শিমের বিচি নিয়েছিলাম। এই শিমের বিচিটা আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে যে দেখো একটা একটা করে খুঁটে খুঁটে বেছে নিলাম। আর এই শস্য দানাটা যতটা আর কি বাছতে কষ্ট ততটাই কিন্তু খেতে খুব মজা। তবে অনেকেই বলে শিমের বিচি থেকে বাজে একটা গন্ধ বের হয়। তোমাদের আমি কিছু টিপস বলে দিচ্ছি। এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু শিমের বিচি থেকে কোনো বাজে গন্ধ আসবে না। প্রথমত, বাজার থেকে যখন শিমের বিচিটা কিনবে অবশ্যই শুকনা আর ভালো দেখে কিনতে হবে। প্রয়োজনে হাত দিয়ে টিপে টিপে দেখে আনবে কোনোটা নরম আছে কিনা বা কোনোটা প্যাচ প্যাচ করে কিনা। তো ভালো মানের একটা শিমের বিচি আনলে আর এনেই কিন্তু সাথেই এটাকে ভালো মতন ধুয়ে ভিজিয়ে নিবে। আর ভিজিয়ে অনেকেই দেখা যায় অনেক সময় রাখে, 7-8 ঘন্টা কি ওভারনাইট রাখে। এই কাজটা কিন্তু মোটেও করা যাবে না, তাহলে কিন্তু বাজে একটা স্মেল আসবে যেটা তরকারির স্বাদটাকে একদম বাজে করে তুলবে। আর কিভাবে আমি ছিললাম তোমরা দেখলেই। অনেকে কিন্তু দেখা যায় শিমের বিচি যারা নতুন ভাবে নিতে চাচ্ছ তাদের কাছে কষ্ট লাগবে, কিন্তু যারা খায় তাদের কাছে তো খুব ইজি। তো দেখা যায় ভেজা শিমের বিচিটা একটুখানি নখ দিয়ে খুঁটে বা একটুখানি কেচির মাথা দিয়ে কেটে তুমি যদি একটু চাপ দাও, পেটের দিকে প্রেশার করো, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু খোসা থেকে বিচিটা আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, নিশ্চয়ই আমি যখন আর কি শস্য দানাটা বাছতেছিলাম শিমের বিচির তখন তোমরা খেয়াল করেছো। আর যদি খেয়াল না করে থাকো এক্ষুনি যে দেখে আসো। আর আমি কিন্তু 4 কেজি মটরশুঁটিও আনিয়েছি। আর 2 কেজি মটরশুঁটি কিন্তু আমার মায়ে একা একা আমাকে বেছে দিয়ে গেছে। ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একসাথে ভিডিও করবে বলে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর পরের 2 কেজি আমার 2 বোন বেছেছে, তারপর আমি বেছেছি। সাধারণত দেখা যায় সব সবজির মধ্যে মটরশুঁটি আর শিমের বিচি এই শস্য দানা দুটো বাছতে কিন্তু বেশি আর কি কষ্ট হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো একে কিন্তু আমি সবগুলো সবজি ধুয়ে নিয়েছি। আর যে ক্যাপসিকামটা দেখলা এই ক্যাপসিকামটাও কিন্তু আমি কয়েকদিন আগে এনেছি। তো প্রথমে কিন্তু আমি ভালো মতন ক্যাপসিকাম ধুয়ে এরপর 2 সাইজ মতো আমি কেটেছি। একটা লম্বালম্বিভাবে কেটেছি, একটা ছোট ছোট টুকরো করে কেটেছি। মানে আমি আমার প্রয়োজন মতন কেটেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বা তোমাদের টেস্ট অনুযায়ী কাটতে পারো। তো ক্যাপসিকামটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখান দিয়ে যে সবজিগুলো আজকে ফ্রোজেন করব সেগুলো একটু ভালো মতন ধুয়ে নিচ্ছি। টমেটো, তারপর গাজর, মটরশুঁটি, শিমের বিচি, এগুলো আর কি ধুয়ে ঝরিয়ে রাখবো। আর আজকে না আমি টমেটোটা একটু আলাদাভাবে ফ্রোজেন করব। আমরা কিন্তু অনেকেই টমেটো ফ্রোজেন করি আর সবাই কিন্তু জানি যখন ফ্রোজেন টমেটোটা আমরা কোনো তরকারিতে ব্যবহার করতে যাই কেমন যেন চোখলাটা আলাদা হয়ে যায় আর টমেটোটা কেমন রাবারের মতো হয়ে যায়। তো এই কারণে আমি আজকে সবার লাস্টে একটু ভিন্ন প্রসেসে টমেটোটা ফ্রোজেন করব। তো প্রথমেই আমি আর কি গাজরটা একটু কুচি করে নেব। আর তার জন্য আমার প্রয়োজন একটা ছুরি, একটা পিলার আর একটা চপিং বোর্ড। চাইলে অবশ্য তোমরা বটি দিয়েও করে নিতে পারো, তবে আমার কাছে ছুরি আর চপিং বোর্ড দিয়ে কাটতে বেশি ভালো লাগে, কারণ সময়টা কিন্তু অনেক কম লাগে। তো আমি প্রথমে গাজরটাকে একটু ছিলে নিব। আর আমাদের যে কোনো সবজি ফ্রোজেন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, প্রত্যেকটা সবজি যেগুলো আমরা ফ্রোজেন করতে চাই সবগুলো যেন ভালো ফ্রেশ হয়, কোনো যেন নরম না থাকে, স্কিনে যেন কোনো দাগ না থাকে। মোট কথা খুব ভালো মানের আমাদের আর কি সবজিগুলো ফ্রোজেন করতে হবে, তবে কিন্তু সেগুলো অনেক দিন সংরক্ষণ করা যাবে আর ভালো থাকবে। তো এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাজরের স্কিনগুলো খুব ভালো মতন ক্লিন করে নিলাম। আর আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে দেখো
যে কোনো সবজি পচন ধরে কোথা থেকে জানো? এই যে বোটাটা দেখছো, এই বোটাটা থেকেই কিন্তু প্রথম পচনটা ধরে। এই কারণে অবশ্যই বোটা ফেলতে হবে, গাজরের বোটা ফেলতে হবে, তারপর হচ্ছে টমেটোর বোটা ফেলতে হবে, বা আমরা যদি এখন শিম দেখা যায় ব্যবহার করছি, শিমের যে আঁশটা থাকে সেটা ফেলতে হবে, নয়তো কিন্তু দেখা যায় খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো থেকেই পচনটা ধরে যায়। আশা করছি আমার নতুন আপুরা যারা আর কি নতুনভাবে প্রথমবার সবজি ফ্রোজেন করতে চাচ্ছ, তোমাদের এই টিপসগুলো ভীষণ কাজে লাগবে। আমরা তো অনেক ধরনের সবজি খাই বা অনেক সবজি ফ্রোজেন করি, তার মধ্যে কিন্তু কিছু সবজি আছে খুবই সেন্সিটিভ, যেমন তার মধ্যে একটা টমেটোটা যেন খুব ভালো মতন ফ্রোজেন করা যায়। এই কারণেই প্রথমেই আমি সবগুলো টমেটো এভাবে চিড়ে নিলাম। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে এটার ফ্রোজেন প্রক্রিয়ার আরও ধাপ আছে, যেন ভালো মতন সংরক্ষণ করতে পারি, রান্না করতে গেলে যেন শক্ত না হয় সেই প্রসেসেই সংরক্ষণ করব। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি, কেউ টেনে টেনে দেখো না। আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। তোমার প্রিয় বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে কারা কারা আমার সাথে আছো। আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কেউ টেনে দেখো না। আগেই বললাম, টেনে দেখলে কিন্তু আগা মাথায় কিছুই বুঝতে পারবা না। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর রাতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সময় মতো যখন খুশি তখন ভিডিওটি দেখে নিতে পারবে। আমি কিন্তু গাজরটা আমার পছন্দ মতোই কাট করে নিচ্ছি, চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো কাট করতে পারো। আমি একটু জুলিয়ান কাট করেছি, তারপর হচ্ছে একটু রাউন্ড শেপ করেছি, আর একটা হচ্ছে সার্কেল কাট করে নিব। কারণ সার্কেলটা হচ্ছে আমার মেয়ে মাঝে মাঝে দেখা যায় ও ফ্রাইড রাইস রান্না করার জন্য সবজি রান্না করে, সেক্ষেত্রে কাজে লাগে। আবার মাঝে মাঝে দেখা যায় আমি আর কি সবজি টবজি রান্না করলে এই যে এই কাটটা আমার খুব কাজে লাগবে। আবার নুডলসের জন্য দেখা যায় জুলিয়ান কাটটা কিন্তু কাজে লাগে। তো দেখা যায় এখন কিন্তু গাজরের দামও অনেক কম, আর এই গাজরটাই দেখা যায় কিছুদিন পরে পাওয়া যাবে না, পাওয়া গেলেও সেগুলোর প্রচুর দাম। তো অত দাম দিয়ে আমাদের খাওয়া কি দরকার? এই কারণেই আর কি আমরা যদি একটু ফ্রোজেন করে রাখতে পারি, দেখা যায় আমাদের এই ভালো টাকাও সেভ হয়, সময়ও কিন্তু সেভ হয়। দেখা যায় একটা জিনিস হঠাৎ প্রয়োজন পড়ে গেল, কিন্তু আবার বাজারে যেতে হবে, আনতে হবে, কতটা হ্যারাসমেন্ট বলো তো। আর এইভাবে এখন সময় থাকতে থাকতে যদি আমরা সময়ের সদ্ব্যবহারটা করে নিই তাহলে তো ভালোই হয়। তো আমার কিন্তু গাজরগুলো 3টে স্টাইলে কাটা শেষ, আর এদিক দিয়ে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো তোমাদের ফ্রোজেন করার ক্ষেত্রে একটা টিপস বলে দিচ্ছি, এটা অনেকেই বলে না, অনেকেই জানে না। তো দেখা যায় তরকারির রং ঠিক রাখার জন্য যেন সবুজটা সবুজ থাকে, লালটা লাল থাকে, এই কারণে আমি 2টা জিনিস এখানে অ্যাড করলাম। ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। আর অবশ্যই লাগবে আমাদের একদম ঠান্ডা বরফ পানি, তবে এখন কলের পানি প্রচুর পরিমাণে ঠান্ডা, এই কারণে কিন্তু এখন আর বরফ পানি লাগে না, আমাদের অনেক আর কি উপকার হয়েছে। তো প্রথমে কিন্তু আমি শিমের বিচিটাকে বয়েল করব, তবে বয়েল করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কতক্ষণ আমরা বয়েল করব। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখা যায় বেশি বয়েল করলে গলে যাবে, নরম হয়ে যাবে, সেটা ভালো হবে না। আবার কম বয়েল করলে হবে না, এই জিনিসটা কিন্তু অনেকেই তোমাদের বলে না। তো এই টিপসটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে কোনো সবজি ফ্রোজেন করার ক্ষেত্রে এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মূলত কিন্তু আমরা আর কি বয়েল করেই কিন্তু সবজিগুলো ফ্রোজেন করি, তাই না? এক্ষেত্রে কতক্ষণ বয়েল করতে হবে? তো তোমরা ঘড়ি ধরে ফুটন্ত পানির মধ্যে জাস্ট 30 সেকেন্ড রাখবা, 30 সেকেন্ড রেখেই কিন্তু সবজিগুলো তুলে ফেলবা। আর কি কোনো বয়েল করতে হবে না বা কোনো ফুটাতে হবে না। যদি সবজির গুণাগুণ ভালো রাখতে চাও অবশ্যই কিন্তু এই টিপসটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু শিমের বিচিটা 30 সেকেন্ডে রেখেছি, তারপর সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রেখেছি, তারপর ঝরা দিয়ে রেখেছি। আর এই যে এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম, এই মটরশুঁটি দিয়েও আমি ঠিক 30 সেকেন্ডে রাখবো, এর বেশি রাখবো না। ফুটানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি আগে বলছি এখনও বলছি। আর রং ঠিক রাখার জন্য আমি যে 2টা জিনিস ব্যবহার করছি, সেই 2টা জিনিস কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে দেখবা তোমার কাঁচা অবস্থার যে সবজিটা আর তুমি যখন আর কি বয়েল করলা সেই সবজিটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে, মানে কালারের দিক দিয়ে। বয়েল করার পরে কালারটা একদম সবুজ হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। তো মটরশুঁটিটাও কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে, এখন ঝরা দিয়ে রেখে দিব। আসলে যেই সবজিগুলো পানি আর কি ঝরতে একটু সময় লাগবে সেগুলি কিন্তু আগে আমি আর কি বয়েল করে নিলাম। তো এখন আবার দিয়ে দিলাম গাজরগুলো। তো গাজরগুলো কিন্তু আমি একসাথেই বয়েল করব, কারণ দেখা যায় একটা একটা করে যদি আমি বয়েল করতে যাই পানিগুলো বারবার ফেলতে হবে, আবার বারবার দেখা যায় পানিগুলো ফুটাতে হবে। এই কারণে গ্যাস সময় দুটোটা বাঁচানোর জন্য আমি একসাথেই বয়েল করে নিলাম। শুধু কষ্ট করে একটু আর কি আলাদা করে নিলেই হলো। এত কষ্ট করে এগুলো যেহেতু কাটছি আর একটু সময় বের করে এগুলো বাঁচতে পারবো না, তাই কি হয়। তো এটাও আমি জাস্ট 30 সেকেন্ডের মতো রাখলাম, আর এখন এই যে ঝরিয়ে নিব। ঝরার পরে এরপর ঠান্ডা পানির মধ্যে কিন্তু
প্রায় 4 থেকে 5 মিনিট আমি ডুবিয়ে রাখবো, কারণ গরমের চাইতে কিন্তু ঠান্ডা হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কারণ বরফ পানি কেন দিতে বলে জানো, সাথে সাথেই কিন্তু গরম অবস্থা থেকে মানে নরম থেকে তো আর কি সবজিটাকে হার্ড করে ফেলে, শক্ত করে ফেলে, আর কালারটাও কিন্তু ঠিক রাখে। তো শীতের কারণে কিন্তু পানি যেহেতু ঠান্ডা আছে ট্যাপের পানি, এই কারণে আমরা বরফ পানি ব্যবহার করলাম না। তবে গরমের সিজনে কিন্তু অবশ্যই বরফ পানিটা ব্যবহার করতে হবে যে কোনো সবজি ফ্রোজেনের ক্ষেত্রে। আর এই কারণে কিন্তু শীতের সিজনে আর কি সবজি ফ্রোজেন করে আরাম আছে, এখান দিয়ে কষ্টও করা লাগে না, আবার সবজির দামও কম, আবার একদম ফ্রেশ জিনিস পাওয়া যায়, তাই না? এই কারণে কিন্তু দেখা যায় শীত থাকতে থাকতেই আমাদের সবগুলো জিনিস যারা আমরা ফ্রোজেন করতে চাই রাখা উচিত, আমি যেটা মনে করি। তো আমার মোটামুটি কিন্তু শিমের বিচি, তারপর হচ্ছে মটরশুঁটি, গাজর, এগুলো কিন্তু সব কাট হয়ে গেছে। এখন শুধু প্যাকেজিংটা করব। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে টমেটোটা আমি একটু আলাদাভাবে ফ্রোজেন করব, যেহেতু এটা একটা সেন্সিটিভ জিনিস, মানে খুব অল্পতে দেখা যায় নষ্ট হয়ে যায়, আবার দেখা যায় খেতে ভালো লাগে না বেশি দিন ফ্রোজেন করে রাখলে। তো অনেকে আমি দেখি, তোমরাও খেয়াল করে দেখবা যে টমেটোটা না কাঁচা অবস্থায় ফ্রোজেন করে। আমিও আগে করেছি বলেই তো জেনেছি। আর তোমরাও কিন্তু যারা ফ্রোজেন করো হয়তো বা ভিডিওর খাতিরে বলবা না, কিন্তু আমি বলে দিলাম, আমি চাই না কোনো আপুরা এটা আর কি ফ্রোজেন করে ধরা খাক। তো প্রথমেই তো কিন্তু দেখেছিলে আমি এটা চিড়ে নিয়েছিলাম, আর এই যে বয়েল পানির মধ্যে টমেটোটা আমি কিন্তু 30 সেকেন্ড রাখি নাই, জাস্ট আমি 20 সেকেন্ডের মতো রেখেছি, কারণ এটা কিন্তু খুবই নরম সবজি, বেশি সময় রাখলে একদম ভর্তা ভর্তা হয়ে যেতে পারে। তারপরে যে দেখো ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি যে স্কিনটা চিড়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু টমেটোর চামড়াটা আপনা আপনি থেকে মানে খুলে যাচ্ছে, জাস্ট শুধু আমি হাত দিয়ে একটু উঠাচ্ছি আর খুলে যাচ্ছে। তো সবগুলো আর কি টমেটোর স্কিন কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। নয়তো আগেই বলেছিলাম যখন আর কি রান্না করতে যাবা বা তোমরা অনেকে ফেস করেছো, রান্না করতে গেলে কিন্তু স্কিনটা এমনি চলে যায়, তখন তো ওই টমেটোটা খেতে ভালো লাগে না। আর এই কারণেই কিন্তু আমি আগে থাকতে ফ্রোজেন করার আগে এই স্কিনটাকে ফেলে নিলাম। এরপরে আমি আর কি সব কিছু ঝরা দিয়ে রাখলাম। আর এটা কিন্তু আমার আগের ভিডিও, এখন আমি জুড়ে দিলাম। ক্যাপসিকামটা যে কেটেছিলাম, যে ক্যাপসিকামটাও কিন্তু এখন আমি বয়েল করে নিব। আর এখানেও কিন্তু আমি চিনি আর হচ্ছে লবণ অ্যাড করেছি, কারণ হচ্ছে ক্যাপসিকামের কালারটা যেন ঠিক থাকে। তো এই আর কি এটা দিয়ে জাস্ট আমি 30 সেকেন্ডের মতোই রাখবো, বেশি সময় রাখবো না, বেশি সময় রাখলে আবার দেখা যায় বেশি কুক হয়ে যাবে। এই যে দেখো যখন এই পর্যায়ে একটু হালকা ধোয়া উঠছে, এই পর্যায়ে কিন্তু এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে যে পানিটা ঝরিয়ে নিলাম, ঠিক 2 থেকে 3 মিনিট আমি একদম কলের এই ট্যাপের পানিটা ছেড়ে রাখবো, মানে যতক্ষণ পর্যন্ত ভালো মতন সবজিটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি প্রতিটা সবজি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে যে এখন ঝরিয়ে নিয়েছি। তো ঝরিয়ে নেওয়ার পরে আমি কি করেছি আর কি ক্যাপসিকামটা না একটুখানি আর কি ফ্যানের বাতাসে শুকানোর জন্য নিয়েছি, যেন কোনো পানি না থাকে। আসলে এই সবজিটা আমার ঘরে কিন্তু সব সময় লাগে, আর এখনও আছে, হলুদ ক্যাপসিকাম আছে, লালটা আছে, সবুজটা আছে। তবে শীতের সিজনে তিনোটা ক্যাপসিকামে খুব বেশি পাওয়া যায়, তবে বেশি পাওয়া যায় সবুজটা। ঘরে লাল আর হলুদ ক্যাপসিকাম আছে, তো ওগুলোর সাথে দেখে অ্যাড করে আমি পরে ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখো যখন পানিটা ঝরে গেছে তখন কিন্তু আমি আবার কিউব করা ক্যাপসিকাম আলাদা করেছি, আর যেটা স্লাইস করেছি সেটা আলাদা করেছি। আর এখন এই যে দুইভাবেই রেখে দিব, যখন যেটা কাজে লাগে সেটাই ব্যবহার করব। ক্যাপসিকামটা কিন্তু খুবই মজাদার একটা টেস্টি সবজি বলা যায়, যে কোনো দেশি বিদেশি খাবারে ব্যবহার করলে এটার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। যেমন ফ্রাইড রাইসে দিলে সেটার টেস্টও বেড়ে যায়, পিৎজাতে দিলে আর কি পিৎজা তো এটা ছাড়া হবেই না, এমন একটা আর কি ভেজিটেবল বলা যায়। এছাড়া কিন্তু দেখা যায় চিকেনে দেওয়া যায় বা চিংড়িতে দেওয়া যায়, যে কোনো ডিশে কিন্তু এই আর কি ক্যাপসিকামটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি কিন্তু ক্যাপসিকামগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো এখনের যে সবজিগুলো সেগুলো সব কিছু আমি একসাথে জড়ো করে নিয়েছি। টমেটোগুলো কত সুন্দর লাগছে না? তবে যখন কাঁচা ছিল তখন আরও বেশি দেখতে ভালো লেগেছে, কিন্তু ভালো লাগলে কি হবে, ফ্রোজেন করার পরে কিন্তু মোটেও ভালো থাকে না, এই কারণে আমি চামড়াটা আর কি খুলে নিলাম। তো এই যে এখন আমি গাজরগুলোকে 3টা প্যাকেটে আলাদা আলাদাভাবে ভাগ করে নিব। চাইলে কিন্তু তোমরা যে কোনো এয়ারটাইট বক্সে রিজার্ভ করতে পারো অথবা জিপলক ব্যাগেও রাখতে পারো। তবে আমার কাছে মনে হয়, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, বক্সে রাখলে ফ্রিজে অনেকটাই জায়গা লাগে, এই কারণে আমি বক্সে রাখি না। তবে কিছু কিছু জিনিস, কিছু কিছু সবজি অবশ্যই বক্সে রাখতে হয়। তো আমি কি রাখবো বা কি রেখেছি সেটা তোমাদের দেখাবো। আর আমি যেহেতু অনেক ধরনের সবজি, তারপর হচ্ছে গুড় থেকে শুরু করে যে কোনো ধরনের সিজনাল ফল আমি কিন্তু ফ্রিজিং করতে পছন্দ করি বা ফ্রোজেন করে রাখি, এই কারণেই আর কি আমার জায়গা লাগে বেশি। তাই আমি কিন্তু সবসময় পলি ব্যাগে, মানে ইনটেক পলি ব্যাগে যে কোনো জিনিস রাখি।
তো আমার এদিক দিয়ে গাজর রাখা শেষ। আর এই যে এখন হচ্ছে শিমের বিচি। এই শিমের বিচিটা বাছতে তো কি পরিমাণ কষ্ট হয় আমরা সবাই জানি, একটা একটা করে বাছতে হয়। এত কষ্ট করে শিমের বিচিগুলো নিয়ে যদি গন্ধ হয়ে যায় তাহলে কি খেতে ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। আমি কিন্তু এই টিপসটা তোমাদের বলে দিয়েছি যে গন্ধ ছাড়া একদম ফ্রেশ থাকবে, যেমন দেখছো টসটসে, এরকম টসটসে থাকবে। শিমের বিচিগুলো কি কি নিয়মগুলো ফলো করলে তোমরা কিন্তু শুনেছো, আর না যদি শুনে থাকো তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, ইনশাল্লাহ দেখবা পেয়ে যাবা। আমি কিন্তু প্রথম দিকেই এই টিপসগুলো শেয়ার করে দিয়েছি। আমি জানি আজকের ভিডিওটা খুব বড় হয়ে গেছে, হয়তো বা অনেকেরই বিরক্ত লাগবে, লেন্দি লাগতে পারে, কিন্তু আমি জানি আমার যেসব আপুরা প্রথম আর কি কোনো কিছু ফ্রোজেন করবে তাদের তো খুবই ভালো লাগবে, তাদের খুব উপকার হবে। আর মূলত তাদের কথা চিন্তা করেই কিন্তু আমার আজকের ভিডিওটা বানানো। যারা নতুন নতুন ফ্রোজেন করবে তাদের যেন কোনো কষ্ট না হয় বা সব দিক বিবেচনা করে যেন তারা রাখতে পারে, মূলত আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে বানিয়েছি। তো সব কিছু প্যাকেজিং করা শেষ। এখন সবার লাস্টে আমি টমেটোটাকে ধরেছি। তো এই যে দেখো, যেটা বলেছিলাম যে টমেটোর খোসাটা উঠে যায় বা রান্না করতে গেলে টমেটোটা হার্ড হয়ে যায় যদি আমরা কাঁচা অবস্থায় রাখি সেক্ষেত্রে। আর অবশ্যই কিন্তু টমেটোর বোটাটা আমরা সবাই ফেলি, আমরা সবাই জানি, কারণ বোটা থেকেই পচনটা ধরে, এটাও আমরা সবাই জানি। কিন্তু ওই যে দেখা যায় রান্না করতে গেলে তরকারির টেস্টটা চেঞ্জ হয়ে যায়, তো আর কি টমেটোটা চেঞ্জ হয়ে যায়, স্বাদ বলো রং বলো কিছুই ঠিক থাকে না। মূলত এই কারণে কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দিয়ে আমি টমেটোটা ফ্রোজেন করছি। অবশ্য অনেকেই অনেকভাবে ফ্রোজেন করে, এটা তাদের অভিরুচি, কিন্তু যেটা করি, যেটা থেকে আমি মিনিমাম 90% 95% বেনিফিট পাবো, আমি কিন্তু সেই কাজটাই করি। কখনোই কিন্তু 100% ফলাফল পাওয়া যায় না হোমমেড জিনিসে, কারণ আমরা তো কোনো প্রিজারভেটিভ ইউজ করি না, তাই না? তো দেখো আমি কিন্তু টমেটোটাকে 4 ভাগ করে নিয়েছি, আর এভাবে কিন্তু ফ্রোজেন করলে ভালো হয়। অবশ্য অনেকে আবার লিকুইডভাবে ফ্রোজেন করে, সেটা অবশ্য ভালো, ওইভাবে যদি লিকুইডভাবে করা যায়, কিন্তু আসলে লিকুইডভাবে ফ্রোজেন করা সবসময় সব তরকারিতে দেওয়া যায় না, আর এই কারণে আমি ফ্রোজেনটা করলাম না। তবে আমি ইনশাল্লাহ লিকুইডভাবেও প্রায় 3 থেকে 4 কেজি টমেটো ফ্রোজেন করে রাখবো। মাঝে মাঝে দেখা যায় টমেটোর টক খেতে আমরা পছন্দ করি, বা বাচ্চারা যখন সস খেতে যাবে তখন কিন্তু আমরা টমেটোর লিকুইডটা ব্যবহার করতে পারি। তো দেখো আমার কিন্তু একটা একটা করে সবগুলি টমেটো কাটা শেষ, আর একটু যত্ন নিয়েই কেটেছি যেন কাটতে গেলে টমেটো থেকে বিচিগুলো বা রসগুলো বের না হয়ে যায়। তো আমি তোমাদের বলেছিলাম না, সব জিনিস আসলে পলি ব্যাগে রাখা যায় না, রাখতেও হয় না, কিছু জিনিস তো অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হয়। এই যে দেখো আমি কিন্তু টমেটোগুলো একটা বক্সে রাখছি, আর শুধু কিন্তু বক্সে না, আমি কিন্তু একটা পলি ব্যাগে ভরে রাখছি। এটার কারণ কি জানো? যেন কোনো বাতাস না ঢোকে। দেখা যায় আমরা যতই বক্সে রাখি না কেন একটু না একটু কিন্তু বাতাস ঢুকেই যায়, আর এখানে কিন্তু বিপত্তিটা ঘটে আমার যেটা মনে হয়, তখন কিন্তু রান্না করলে ওই টেস্টটা আর পাওয়া যায় না। একটু ফ্রোজেন করার ক্ষেত্রে এই স্টেপগুলো যদি তোমরা অবশ্যই মেনে চলো তাহলে ভালো একটা রেজাল্ট পাবা, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো আমি কিন্তু প্রথমে পলি ব্যাগে ভরে নিয়েছি, এরপরে দেখো আমি কিন্তু এখানে গিট দেইনি, জাস্ট পলি ব্যাগটা একটু পেঁচিয়ে তারপর ভিতরের দিকে দিয়ে দিয়েছি যেন পলি থেকে কোনো বাতাস বের না হয়। আর এমনভাবে আমি টমেটোগুলো রেখেছি যেন জাতা না খায়, একটু হালকা হালকাভাবে রেখেছি, কোনো প্রেশার ক্রিয়েট করিনি, জাস্ট উপর থেকে রেখে দিয়েছি। আর বাকি যে টমেটোগুলো ছিল এগুলো এখন আরও একটা ব্যাগের মধ্যে ভরে আরও একটা বক্সে রেখে দিলাম। আমি কিন্তু চাইলে সবগুলো টমেটোই একটা বক্সে রাখতে পারতাম একটু জাতাজাতি করে, কিন্তু আগেই বলেছি কোনো প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যায় টমেটোর রেজাল্ট ভালো আসবে না, নষ্ট হয়ে যাবে। আর দেখো খেয়াল করেছো নিশ্চয়ই আমি কিভাবে পলির আর কি ব্যাগটা র্যাপ করলাম, একদম ভিতর থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কিন্তু ভিতর দিকে দিয়ে দিলাম যেন বাতাসটা ঢুকতে না পারে আর টমেটোটা যেন ভালো থাকে। তো ফাইনালি আমার সব কিন্তু সবজি ফ্রোজেন করা শেষ। উফ কি দারুণ লাগছে বলো তো, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে আমি খাবো কি, খাওয়ার চাইতে আমার কিন্তু রিজার্ভ করে রাখতে বেশি ভালো লাগে। আর এই যে বলেছিলাম না যে নরম সবজি ব্যবহার করা যাবে না, দেখো টমেটোটা একটু নরম ছিল, তো আমি কিন্তু কাটার পরে টমেটোগুলো আর বয়েল করিনি, কাটিও নি, আর কি ফ্রোজেন করবো না, রেখে দিয়েছি। দেখা যায় এই নরম টমেটোগুলো আবার ঠিক নাও থাকতে পারে। তো এখন আমি বক্সগুলো লাগিয়ে দেবো, ঢাকনাগুলো, আর এখন সবগুলো চলে যাবে ফ্রিজে। তবে এখনও কিন্তু সবজির দাম অনেক কম, আর এই সবজিগুলো কিন্তু এখন আমরা মোটেও খাবো না, মানে আমি এখন খাবো না। এগুলো যখন দেখা যায় পাওয়া যাবে না, বা যখন দাম অনেক বেশি থাকবে, যখন খুব গরম পড়বে, তখন দেখা যাবে যে এই সবজিগুলো খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু নামিয়ে জাস্ট প্যাকেট থেকে খুলবো আর রান্না বসিয়ে দিব। মানে ধোয়া ধুয়ের কোনো ঝামেলা থাকবে না, কাটার কোনো ঝামেলা থাকবে না, একদম রেডি টু কুক।
তো দেখো আমার এই ফ্রিজে যত কিছু আমি এর আগে ফ্রোজেন করেছিলাম সব কিছু এখান থেকে নিয়ে ওই আর কি লাল ফ্রিজটার মধ্যে রেখে দিয়েছি। আমার এই দুইটা ফ্রিজ থাকাতে তো ভীষণ উপকার হয়েছে। তো এই ফ্রিজটার মধ্যে কিন্তু সব কিছু বিছিয়ে বিছিয়ে রাখা যায়, আর যখন শক্ত হয়ে যায় তখনই কিন্তু আমি ওই বড় লাল ফ্রিজটার মধ্যে ট্রান্সফার করি। চিন্তা করছি রোজার মধ্যে কি রাখবো, মাছ মাংস আনলে তো তেমন কোনো জায়গা থাকবে না, প্রচুর সবজি রাখা আছে। শুধু সবজি না, চালের গুঁড়া থেকে শুরু করে খেজুরের গুড় থেকে শুরু করে নারকেল সব কিছু আছে। তো দেখো তো ফ্রিজটা কেমন লাগছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।